দেখেন আমি আমার একটা হোম পেজে আসছি। হোম পেজে আসার পরে এটা হচ্ছে নরমালি এইভাবে দেখা যায়। হোম পেজ বলতে ওয়ার্ডপ্রেসের যে পেজটা আছে এখানে ইনস্টল করা আছে, ডিরেক্টলি এই পেজ আসছে। এখানে আমাকে একটা পেজ তৈরি করা আছে দেখাচ্ছে। এখানে মেনু বার আছে, সাইডে আমার যে ওয়েবসাইটের টাইটেল, এটা আসলে ওয়েবসাইটের টাইটেল না, আমার ওয়েবসাইটের টাইটেল মনে হয় অন্য কিছু। এটা আসলে এই পেজের যে টাইটেল সেটা এখানে দেখাইতেছে। আচ্ছা, যদি আমি এই মেনু বারে অ্যাক্সেস করি, প্রজেক্ট ডিটেলস পেজে যাই, আরেকটা আলাদা পেজে নিয়ে আসছে, সেইখানে এক ধরনের পেজ দেখা যাইতেছে। এই পেজটা যদিও এক্স্যাক্টলি ঠিক নাই। ঠিক নাই কারণ কি, এটা অন্য আরেকটা থিম দিয়ে বানানো। আমার সো থিমের ব্যাপারটাও এখানে আসতেছে। অন্য আরেকটা থিম দিয়ে বানানো মানে কি, কারেন্টলি যে থিমটা অ্যাক্টিভ আছে সেই থিম দিয়ে এই পেজটা বানানো হয় নাই। এই পেজটা অন্য আরেকটা থিম অ্যাক্টিভ করে এটা বানানো হয়েছে, এবং সেই থিমটা অফ করে রাখার পরে এখন এটা এই অবস্থা। পোর্টফোলিও যদি যাই, এই পেজটাও ওই পেজের সাথে রিলেটেড, দেখতেছেন একই রকম। ব্লগের মধ্যে আসলে শুধুমাত্র ব্লগ একটা বড় করে দেখাইতেছে, এক্স্যাক্টলি আর কিছু নাই। হোম পেজে আমার এটা তো, হোম পেজের মধ্যে যদি যাই তখন কিন্তু আবার অন্যটা দেখাইতেছে। তো এক্স্যাক্টলি জিনিসটা ঠিক নাই। এখানে দেখেন এটা আমার হোম পেজ হওয়া উচিত ছিল না, আমি ডিরেক্টলি এই পেজে আসলে এটা হোম পেজ, অথচ আমি হোমে ক্লিক করলে দেখাইতেছে আমার একটা পেজ। তো এই জিনিসগুলা আমার এইখানে প্রবলেম, এত প্রবলেম কি জন্য, কারণ আমি এক এক সময় এক একটা থিম ইনস্টল করে কাজ করছি। তো দেখা গেছে একটা থিম ইনস্টল করাতে এখানে হোম পেজে যে লিঙ্কটা আছে এটা অন্য আরেকটা থিম থেকে আসছে। সেই থিমটা ওই যে প্রজেক্ট ডিটেলস এবং পোর্টফোলিও, সেই থিমটা যখন অ্যাক্টিভ হয়েছে সে অটোমেটিকলি আমার একটা পেজ তৈরি করে সেটাকে হোম পেজ বানায় নিছে, সেটা স্ল্যাগও সেট করে ফেলছে হোম। সো থিমের মধ্যেই সবকিছু কোডগুলো লেখা ছিল যে কি কি করতে হবে, সেই অনুযায়ী আমার এটা চেঞ্জ হয়ে গেছে। তো এখন আমি যখন ওই থিমটাকে অফ করে অন্য থিমকে নিয়ে গেছি, সেই থিম আসলে এই জিনিসগুলো ওভাররাইড করে নাই। হোম পেজ কোনটা হবে, এই কি হবে, সেই কি হবে, আগের পেজ থাকলে ডিলিট করবো কি না করবো, এগুলো কিছু করে নাই। আগে যেগুলো ছিল সেগুলোই আছে, জাস্ট এই কিছু জিনিস তার পরিবর্তন হয়ে গেছে। যেমন এই উপরের অংশটা, ফুটার সেকশনটা, এগুলা পরিবর্তন হয়ে গেছে। তো ডিরেক্টলি পেজের সাথে, তার মানে আরেকটু জিনিস দেখা যাইতেছে, এই পেজের হেডার যেটা এবং ফুটার যেটা, সেটা কিন্তু মাঝখানে যে কন্টেন্ট আছে সেটার সাথে ডিরেক্টলি রিলেটেড না। মানে হেডার ফুটার এগুলো আলাদা জায়গা থেকে আসে। তো এই জিনিসটা ওই যে আমরা প্রজেক্ট করছি ওইখান থেকে একটু আইডিয়া নিতে পারেন, কারণ হেডার ফুটার কিন্তু আলাদা ফাইল করে বানানো থাকে। তো মাঝখানে যে কন্টেন্ট আছে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে এটা একটু ভাঙাচোরা হয়ে গেছে, বাট হেডার ফুটার ঠিক মতো কারেন্ট যে থিম আছে সেই থিম থেকে আসতেছে। এটাই হলো কাহিনী। এই থিমের মধ্যে বলতেছে তুমি হেডার ফুটার থিম থেকে নিয়ে এসো এবং পেজ যেটা আছে পেজটা দেখাও, বাট ডিজাইন গুলা ঠিকঠাক নাই। আচ্ছা, তো এইগুলো আরো একটু ডিপলি বোঝার জন্য আমাদের এর ফাইলে যে স্ট্রাকচার আছে সেটা একটু দেখা দরকার। যেমন আমাদের কন্টেন্টের মধ্যে যদি যাই, দেখবো যে অনেকগুলো থিম, ফোল্ডারের মধ্যে অনেকগুলো থিম আছে। হ্যাঁ, হ্যালো এলিমেন্টর, নিভি, 2019, 2020, 2021। আমার এখন 2021 থিমটা অ্যাক্টিভ করা আছে। এগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেস এর নিজস্ব, এগুলো আগে থেকেই দেওয়া থাকে। নিভি এবং এলিমেন্টর আমি তৈরি পরে অ্যাড করছি। নিভি দিয়ে সম্ভবত ওই পেজ গুলো বানানো। নিভিটা অফ করে আমি এখন 2021 চালু করছি। এর মধ্যে যদি আমি ইনক্লুডের মধ্যে যাই, দেখবো এর স্টাইল টাইল কিভাবে অ্যাড করবে এটা বলছে। অ্যাসেটের মধ্যে গেলে আমার সিএসএস ফাইলগুলো যেগুলো আছে, ক্লাসের মধ্যে কাস্টম কালার, ডার্ক মোড অন হবে কি না থাকবে, এই থিমের জন্য ডার্ক মোডের ব্যাপারটা আসছে, অন্য থিমে হয়তো নাই এটা। তারপরে ইনক্লুডের মধ্যে ফাংশন, কাস্টম সিএসএস, ফাংশন ট্যাগ, টেমপ্লেটের পার্টের মধ্যে দেখেন এই যে হেডার আলাদা এক জায়গায় করে রাখা আছে, ফুটার আলাদা এক জায়গায় করে রাখা আছে। ফুটারের মধ্যে কি কি উইজেট থাকবে, আবার উইজেট কি জিনিস সেগুলো আমাদের দেখতে হবে। আবার মাঝখানে যে কন্টেন্ট গুলো আছে সেই কন্টেন্ট গুলো কেমন থাকবে এখানে এইগুলা করে দেওয়া আছে। আর যে পোস্ট করব সেই পোস্টের ব্যাপারটা এখানে, অথরের বায়ো কিভাবে দেখাবে সেগুলা ডিজাইন এখানে, অথবা কি দেখানো লাগবে সেগুলা সেট করে রাখছে। যাই হোক, তো এগুলো তো আমরা ফাইল ম্যানেজার থেকে দেখলাম। এখানে আমাদের যদি দেখতে চাই
তাহলে আচ্ছা, আমি হোমের পরে অ্যাডমিনে যেতেছি। ডিরেক্টলি অ্যাডমিনে যদি যাই, আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের হোম পেজ থেকে, হোম পেজ বলতে একদম পাথ থেকে যদি অ্যাডমিনে যাই, তাহলে আমাকে ওয়ার্ডপ্রেসের কারেন্টলি অ্যাডমিনে নিয়ে চলে যাবে। এখানে আমার থিম গুলো পাবো কোথায়? থিম গুলো পাবো থিমস নামের যে সেকশনটা আছে অ্যাপিয়ারেন্স এর মধ্যে, থিমস নামের যে সেকশনটা আছে এর মধ্যে। এখানে দেখেন যেগুলো ইনস্টল করা আছে সে আমাকে এখানেও দেখা যাচ্ছে থাম্বনেল সহকারে। নতুন থিম অ্যাড করতে চাইলে এখানে ক্লিক করে অ্যাড করতে পারবো, অথবা এখানে ক্লিক করলেও অ্যাড করতে পারবো। সো থিমের ব্যাপারটা কি? থিম মানে হচ্ছে আমার থিম সম্পর্কে কি আপনাদের আইডিয়া আছে? আচ্ছা, থিমের ব্যাপারটা হচ্ছে, ধরেন এটা প্রিভিউতে যাই, এরকম আসছে দেখো। আচ্ছা, আপনারা কি মোবাইলে কেউ কখনো কোনো থিম ইউজ করেন নাই? থিম ইউজ করলে কি হয়, আপনি যখনই একটা নতুন থিম দেন, আপনার মোবাইলের যে আইকন গুলো আছে সেগুলো চেঞ্জ হয়ে যাবে। এতক্ষণ পর্যন্ত অ্যাপ্লিকেশনের যে আইকন গুলো, হ্যাঁ আইকন গুলো চেঞ্জ হয়ে যায়। তারপরে অ্যাপ্লিকেশনের অ্যাপ্লিকেশন মোবাইলের ডিসপ্লের হোম পেজ, হোম পেজ বলছি, ওয়ালপেপারটা চেঞ্জ হয়ে যায়। তারপরে আরো যে অন্যান্য যেসব ফিচার আছে, নোটিফিকেশনের যে প্যানেল আছে, ফোল্ডারের কালার চেঞ্জ হয়ে যায়, মানে এরকম যাই যেই মানে আমার ভিজুয়ালি যা দেখা যাইতেছে সেগুলা শুধুমাত্র স্টাইলটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু হয়তো নতুন করে কিন্তু কোনো ডাটা ডিলিট হয়ে যাওয়া বা আপডেট এডিট এগুলো কিন্তু কিছু হচ্ছে না, শুধু দেখা যাবে কিভাবে এই জিনিসটা পাল্টায় যেতেছে, ভিজুয়াল ব্যাপারটা পাল্টায় যেতেছে। নোটিফিকেশন প্যানেলে হয়তো একটু অন্যরকম ভাবে দেখা যেতেছে, এগুলাই। এইখানেও ওয়ার্ডপ্রেসের ব্যাপারেও থিম গুলা যখন আমি চেঞ্জ করে ফেলতেছি তখন কি হইতেছে, এই যে আমি এখানে কিছুক্ষণ আগে আপনাদের দেখাইলাম যে পেজ গুলা কিন্তু থেকেই যাচ্ছে। অন্য একটা থিম যখন ইনস্টল করছে, নতুন করে একটা পেজ তৈরি করে নিছে ওই থিম, কারণ ওই থিমের জন্য আমার এক্সট্রা এনাফ পেজ ছিল না, তখন সে তৈরি করে নিছে। অন্য আর একটা থিম যখন চালু করছে, সে কিন্তু আগের ফাইলগুলোকে সে ডিলিট করে দেয়। তো তুমি ফাইল তৈরি করে রাখছো, ফাইল আছে, আমার থিমে ওই ফাইল দেখাইতে গেলে তোমাকে একটু অন্যরকম মানে ভাঙাচোরা ডিজাইন হয়ে যাবে, এটা সে বলে দিতেছে। কারণ আমরা জানি এইচটিএমএল তো আর এরকম না যে কালার চেঞ্জ করে দিলাম আর এরকম হয়ে গেল। এইচটিএমএল এর মধ্যে আমাদের যদি কোনো কিছু ডিজাইনটা ঠিক রাখতে চাই, সিএসএস ফাইল গুলো ওইভাবে রাখতে হয়। তো ডিরেক্টলি তো আর পেজের মধ্যে আমরা সিএসএস রাখি না, অন্য জায়গায় রাখি সিএসএস। তো এইসব কারণে একটা থিমে দিয়ে বানানো পেজ অন্য একটা থিমের মধ্যে নিয়ে গেলে একটু ঝামেলা করতে পারে। তো এখানেও তাহলে থিম দিয়ে আসলে কি ভিজুয়ালি আমাদের ওয়েবসাইটে যে জিনিসগুলো দেখায় সেগুলোর ভিজুয়ালি কিভাবে দেখাবে সেই জিনিসগুলোকে চেঞ্জ করে, এটাই হচ্ছে থিম। চাইলে আমরা থিম ইনস্টল করতে পারি কিভাবে, এখানে ইনস্টল থেকে আসলাম, এখানে কিছু ফিচারে 10-15টা দেখাচ্ছে, যেটা আমরা ইনস্টল করতে চাই ওটা এখানে ইনস্টলে ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে। অথবা এখানে আমরা সার্চ করতে পারি কোনো থিম দিয়ে, যেমন ধরেন অ্যাস্ট্রা লিখে সার্চ করলাম, আমাকে অ্যাস্ট্রা দিয়ে দুইটা থিম দেখাচ্ছে, অ্যাস্ট্রা আবার অ্যাস্ট্রাল, একটা এল সহকারে অ্যাস্ট্রাল। তো এরকম দুইটা থিম দেখাচ্ছে, আমি যেটা ইনস্টল করতে চাই ক্লিক করব, সেটা ইনস্টল হয়ে যাবে। অথবা আমরা কই থেকে থিম ডাউনলোড করে ইনস্টল করতে পারি, আপনারা দেখছেন যে ফ্রি থিম আমরা থিম ফরেস্ট থেকে প্রতি মাসে 2-3টা করে ডাউনলোড করতে পারি, সেগুলো আনতে পারি। অথবা আমাদের বানান ভুল করছি। ও আচ্ছা, কালকে ওখানে একজন বলতেছিল ভাইয়া যে আমরা প্র্যাকটিস করব কি দিয়ে, যে একটা প্রিমিয়াম থিম আপনারা আমাদেরকে দেন। পরে উনি কি বলছে? পরে বলতেছিল ফ্রি থিম পাওয়া যায়, এগুলো বলতেছে আমরা অন্য টপিকে না যাই, পরে টপিক ঘুরাই অন্য আলোচনা করতেছি।
আচ্ছা ঠিক আছে। আচ্ছা একটা জিনিস আমার কাছে চমৎকার লাগছে কি, দেখেন আমি ডাব সরি ফুল স্ক্রিন ডাব্লিউ আর WOR ওয়ার্কপ্লেস মানে ওয়ার্কপ্রেস ডট ওআরজি তে যাচ্ছি, হ্যাঁ, মানে একটা ডি দিতে ভুলে গেছি, কিন্তু সে আমাকে অটোমেটিকলি রিডাইরেক্ট করে ওয়ার্ডপ্রেসে পাঠিয়ে দিতেছে। এটা মানে দেখে ভালো লাগলো যে তারা এই ডোমেইনটাও তাদের নিজেরাই নিয়ে রাখছে, এই ভুল করলে যদি কেউ ভুল করে তাহলে যেন ঠিক জায়গায় যাতে পাঠিয়ে দিতে পারে। এটা বেশ ভালো লাগছে। আচ্ছা হ্যাঁ, থিমের ব্যাপারটাও এটাই যে ফ্রি থিম দিয়ে কাজ করতে বলে, আবার থিমের তো পাওয়া যায়, ক্র্যাক ভার্সনও পাওয়া যায়। আপনাদের তো মনে হয় আমি একটা লিস্ট দিয়ে দিছি যে আপনাদের মোটামুটি ওয়ার্ডপ্রেসে শেখার জন্য যা যা লাগবে সেটা আসলে শেষই করতে পারবেন না দেখে, এত জিনিসপত্র। উনি আরো বললো যে যদি থিমের প্রয়োজন হয় কারো কাজের জন্য তাহলে ক্লায়েন্টই কিনে দিবে থিম। এটা আমার চিন্তা না, একবারে এটা ঠিকঠাকই যে ক্লায়েন্ট আসলে আপনাকে যেমন একটা ডোমেইন হোস্টিং এগুলো সব দিয়ে দিবে, সেরকম তার কি থিম দরকার দিয়ে দিবে। উনি শুধু বললো আপনারা বলবেন যে ওই জায়গায় থিম পাওয়া যায়, আপনি কি রকম চান আপনি ওইটা আনে দেন, আমি ওরকম বানাই দিব। আমাদেরকে রাস্তা দেখাই দিতে বলছে যে অমুক জায়গায় থিম পাওয়া যায়, ওইখান থেকে দেখে আসেন, ডিজাইন দেখে আসেন, দেখে আসে আমাকে ফাইলটা দেন, ওরকম আমি করে দিব। হ্যাঁ, এই যে থিম ফরেস্ট বা এইসব জায়গাতে বিজনেস তো এইভাবেই হয়। তো আপনাকে আমি মনে হয় এটা আপনাদের সাথে শেয়ার করছিলাম, মনে নাই। তো বলছিলাম মনে হয় যে আমার একজন ক্লায়েন্ট যে রেডিও বিজনেস করে, তারা মানে তার একটা ওয়েবসাইটের মধ্যে এই যে স্ট্রিম হচ্ছে সেটা আমাকে বসাই দিতে হবে, এবং ফেসবুকেও যে লাইভ স্ট্রিম চলতেছে ফেসবুকের একটা পেজের মধ্যে সেই লাইভ স্ট্রিমটা, এটা আপনারা জানেন কিনা জানি না, যে ফেসবুক পেজে আপনার এক্সটার্নাল ওয়েবসাইটের ইয়া করে দেওয়া যায়, মানে এক্সটার্নাল একটা ওয়েব পেজ শো করানো যায়। যেমন ধরেন আপনার ওয়েবসাইট আছে একটা শামিম.com, শামিম.com এর একটা পেজ আপনি, একটা পেজ না আসলে আপনি পুরো ওয়েবসাইটটাই আসলে ফেসবুকের মধ্যেই দেখাই দিতে পারবেন। কারেন্টলি এটা শুধুমাত্র পিসি ভার্সনে সাপোর্টেড, মোবাইল ভার্সনে এটা দেখা যায় না। কিভাবে দেখাবো ভাই সেটা? আচ্ছা, এটা কিছু লিমিটেশন আছে, যেমন 1000+ লাইক হতে হবে, এরকম কিছু লিমিটেশন আছে, আগে এটা ছিল না। কি ভাই কি আটকে গেছে? দেখাবো এটা একটু ফেসবুকের এপিআই নিয়ে করতে হবে, কাজ করতে হবে, একটু ডেভেলপার রিলেটেড কাজ। এই যে আমার কল আসছিল একটা, এই জন্য কথা আটকে গেছিল। এখন শুনতেছেন? জি ভাই এখন শুনতেছি। হ্যালো, শুনতেছি ভাই। তো বললাম যে ওই যে কিভাবে করতে হবে, একটু ডেভেলপার রিলেটেড একটু পড়াশোনা করতে হবে ফেসবুক এপিআই নিয়ে, তাহলে এটা করা যাবে। তো জেনে রাখেন যে এটা করা যায়, এবং আমি এরকম সার্ভিস মানে সেল করছি, তো ওনাকে এটা করে দিতে হবে। তো এই যে মিউজিক প্লেয়ারটা ওনারা স্ট্রিম করে একটা ওয়েতে, সেই মিউজিক প্লেয়ারটা ভিজুয়ালি দেখানোর জন্য একটা মিউজিক প্লেয়ার লাগে। তো আমাকে বলছে যে সে দেখাইতে চায় মিউজিক প্লেয়ার, তো আর আমি বানাই দিব এরকম তো আমার সাথে চুক্তি না। তো সে একটা মিউজিক প্লেয়ার কিনে নিয়ে আসছে $50 দিয়ে, কিনে নিয়ে এসে আমাকে দিয়েছে, এবং আমি জাস্ট শুধুমাত্র সেটা অ্যাড করে দিয়েছি কিভাবে, যে কুয়েরি দিয়ে একটা মিউজিক প্লেয়ার বানানো ছিল, ওইটা এখনো আমার কাছে রয়েই গেছে মিউজিক ভাই প্লেয়ার। কেউ যদি আমাদেরকে কিনে দেয়, হ্যাঁ ওটার কপি তো আমাদের কাছে একটা থাকে গেল, তাই না? হ্যাঁ, এটা আসলে রিসোর্স বিল্ড আপের একটা ওয়ে। সে যে আমাকে $50 দিয়ে একটা ইয়া কিনে দিয়েছে, এটা আমি চাইলে আমার পার্সোনাল প্রজেক্টে ইউজ করতেই পারি। এখন এটা আমি রিসেলও করতে পারি, যেটা যদিও ইথিক্যাল না, বাট আমি আসলে করতে পারি, তাই না? তা আপনাদেরও ওই যে ক্লায়েন্ট এরকম করে কিনে দিবে, এটাই হয়ে থাকে, অরিজিনাল হয়ে থাকে। যেমন আমাদের সকালের ব্যাচের একজন ভাই ডিরেক্টলি অর্ডার পায় নাই, ওনার একটা বড় ভাই পাইছে, সেই বড় ভাই ওনাকে দিয়ে দিছে যে তুই এটা করে দে। তো সে করে দিছে, কি করতে হবে, ডিভি দিয়ে একটা থিম বিল্ড আপ মানে একটা পেজ বানাই দিতে হবে। ডিভি থিমও সে কিনে দিছে, ও হোস্টিং টোস্টিং যা যা দেওয়ার সব সে দিয়ে দিছে, জাস্ট শুধুমাত্র সেটার মধ্যে থিমটা অ্যাড করে, প্লাগইনটা অ্যাড করে ওইটা দিয়ে বানাই দিতে হবে, এইটুকুই কাজ। তো আপনাদেরও এরকম দিয়ে দিবে, যদি না দেয় এবং যদি আপনাদের অফার করার অবস্থা থাকে যে আপনি একটা এরকম কিছু থিম আছে যারা আসলে বিজনেস লাইসেন্স দিয়ে থাকে, যে আপনি একবার কিনে নেবেন, সেটা আপনি যতবার ইচ্ছা যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন,
তো আপনি ক্লায়েন্টকে বললেন যে আমার এরকম লাইসেন্স আছে, আমি আনলিমিটেড ইউজ করতে পারবো। যেমন আমার কাছে একটা থিম আছে নিভি প্রো, তো ওইটা মানে বিজনেস লাইসেন্স সহকারে আছে, আমি আনলিমিটেড ওয়েবসাইটে সেটা ইউজ করতে পারবো। আপনি তাহলে ক্লায়েন্টকে অফার করলেন যে হ্যাঁ, আমার আপনার এই থিম কিনে নিয়ে আসতে পারেন, অথবা আমার কাছে আছে আমি এটা আপনাকে দিতে পারি, এই জন্য এক্সট্রা করে আমাকে এতটুকু টাকা দিতে হবে। কারণ সে কিনতে গেলেও তো তার আসলে টাকা খরচ হইতোই, তো আপনি একটা দিয়ে দিবেন। তাহলে ক্লায়েন্টের সাথে ডিলের একটা ব্যাপার, এইভাবে আসলে আসতে হবে। আর শেখার জন্য তো ফ্রি, অথবা আমি যেটা ওপেন করছি, এই যে দেখেন এই লিঙ্কটা তো আপনাদের দিছি আমার মনে হয়, আমি আরেকবার দিয়ে দিতেছি। কি ভাই দিছিলেন? হ্যাঁ দিছিলাম, যে এর মধ্যে মোটামুটি মানে কাজ শেখার জন্য সবই আছে। এই যে যেমন ডিভি কিনে নিয়ে আসতে হয়, ডিভির এসেনশিয়াল, ডিভি প্রো, থিম, মানে প্লাগইন সবই আছে, এলিমেন্টর, পেজ বিল্ডার, এগুলো সব আছে। এই যে প্র্যাকটিসের জন্য নিতে পারেন, অথবা আপনি যা সেটা কিনেও নিয়ে আসতে পারেন elementor.com থেকে, ঠিক আছে। তারপরে ওয়ার্ডপ্রেস বেকারি, এটাও আছে, কোড কানিয়ন থেকে কিনে নিয়ে আসতে পারেন, অথবা প্র্যাকটিসের জন্য এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। এই হলো কাহিনী। আচ্ছা, সো আমার পার্সোনালি কালেকশনের মধ্যে এগুলা এত কিছু নাই, কি জন্য? কারণ আমি ওয়ার্ডপ্রেসের ফ্রন্ট এন্ড নিয়ে খুবই কম কাজ করছি। হ্যাঁ, প্রায় নাই কাজ বলতে গেলেই চলে, এইরকম অবস্থা। এই জন্য আমার কালেকশন এত কিছু নাই। ওকে, যাই হোক। তো অ্যাপিয়ারেন্স এর মধ্যে এসে আমরা থিম গুলো পাচ্ছি, চাইলে নতুন থিম এখান থেকে খুঁজে বের করতে পারি, অথবা আমরা wordpress.org তে গেলাম ফ্রি থিমের জন্য, এখানে থিম নামে যে সেকশন আছে সেইখানে গিয়ে যদি কোনো একটা থিমকে সার্চ করি, অথবা সার্চ না করলেও ওই যে পপুলারে 3900 দেখাচ্ছে, প্রায় 4000 থিম দেখা যাচ্ছে, খুঁজে খুঁজে দেখলাম। ক্যাটাগরি, এত থিম তো আর খুঁজে খুঁজে প্রত্যেকটা ঘুরে ঘুরে দেখার ওয়ে নাই, তো ক্যাটাগরি দিয়ে আমরা ফিল্টার করতে পারি। যেমন ধরেন আপনি কি ধরনের লাগবেন, কি ধরনের আপনার সাবজেক্ট, সেটা হচ্ছে ধরলাম এডুকেশন রিলেটেড আপনার একটা ওয়েবসাইট লাগবে, ঠিক আছে। তো আপনি এই ফিল্টার অ্যাপ্লাই করলেন, দেখেন 329টা সাইট হয়ে গেছে। সো এডুকেশন রিলেটেড এরকম 300 থিম চলে আসছে, এখানে দিয়ে করতে পারেন। ধরেন এটা আপনার সুন্দর লাগছে, হ্যাঁ, কি ছোট বাচ্চাদের জন্য অনলাইন স্টোর হিসেবে, এটা যদিও এডুকেশন না, স্টোর ছোট বাচ্চাদের খেলনাপাতি বিক্রির জন্য, এটা ইয়ার মধ্যেও পড়ে, ই কমার্স সাইটের মধ্যেও পড়ে এটা। তো এটা প্রিভিউ করতে পারেন, এবং এখান থেকে যদি ডাউনলোড করে নেন, একটা জিপ ফাইল ডাউনলোড হবে, ওটা 1000 ওয়ার্ড, এখানে এমনি একটা আসছে। তো ডাউনলোড করে নিলে একটা জিপ ফাইল ডাউনলোড হবে, এবং সেটা আপনারা আপনাদের যে ওয়ার্ডপ্রেস মধ্যে আসছে এখানে এসে দেখেন আপলোড থিমে ক্লিক করবেন, চুজ ফাইল, একটা জিপ ফাইল যেটা ডাউনলোড হবে এটা অ্যাড করে ইনস্টলে দিলেই আপনার ইয়াটা ইনস্টল হয়ে যাবে। জাস্ট দিস ইজ মাচ ইজি। এইটাই হচ্ছে থিম নতুন আমরা কিভাবে অ্যাড করতে পারি। তো থিমের সাথে সাথে আর কি কি আমাদের এরকম ভাবে লাগতে পারে, যেমন প্লাগইনস। প্লাগইনসেও দেখেন অনেক প্লাগইনস আছে, ঠিক আছে, অভাব নাই। তো প্লাগইনসও আমাদের এরকম খুঁজে বের করে আমরা চাইলে অ্যাড করতে পারি। কিভাবে একটা প্লাগইন অ্যাড করব, সেম ওয়েতে ধরেন আমরা গুটেনবার্গ না, আচ্ছা এলিমেন্টর তো দেখলাম, ধরেন এলিমেন্টরই আমরা সার্চ করি। হ্যাঁ, আমি তো লোকাল হোস্টে এখন কাজ করি না, ওই যে কেয়াতে কাজ করি, বাইট হোস্টে, ওখানে মজা লাগে। আচ্ছা ঠিক আছে, করেন, এটা তো সমস্যা নেই। হ্যাঁ, ওইখানে করতেছি কি, ওইখানে এই অপশন গুলা কি আছে ভাইয়া? হ্যাঁ ওইখানেও পাবেন। আপনার এই যে এখানে দেখেন থিমস এর মধ্যে, অ্যাপিয়ারেন্স এর মধ্যে যেমন গেলাম, সেখানে আপনি প্লাগইনস এর মধ্যে যাবেন, ওইখানেও দেখবেন যে দেখাবে নতুন প্লাগইন অ্যাড। খুঁজে পাইতেছি না ভাইয়া, একটু দেখাই দিবেন? আপনি স্ক্রিনটা শেয়ার করেন তো দেখি। দেখতেছেন? হ্যাঁ দেখতেছি। এই যে পেজটা, হ্যাঁ, তো অ্যাডমিন পেজে যান, আপনি তো অ্যাডমিন পেজে যান নাই। অ্যাডমিন পেজ, সি প্যানেলে না, এই যে একটু আগেই তো দেখাইলাম যে থিমের অ্যাডমিন পেজে কিভাবে যেতে হয়, অ্যাডমিন প্যানেলে। আপনি আপনার ওয়েবসাইটে যান, হ্যাঁ, ওই যে পাশেরটায়, হ্যাঁ, আপনার যে মেইন হোস্ট অ্যাড্রেস, তারপরে স্ল্যাশ দিয়ে লিখবেন অ্যাডমিন, অথবা WP অ্যাডমিন, দেখেন। এখানে লিখবো? হ্যাঁ হ্যাঁ,
ওই যে 1i1 এটা কেটে দিয়ে হ্যাঁ প্রশ্নবোধকটা কেটে দিয়ে এখন লেখেন wp/-admin হ্যাঁ এন্টার দেন। এই যে দেখেন আপনি অ্যাডমিন প্যানেলে চলে আসছেন। তো ইউজাররাও যদি আমার ওয়েবসাইটে এসে এটা করতে পারে তাহলে তো সমস্যা, এই জন্য এটা তো অ্যাডমিন প্যানেলে গিয়ে তারপরে করতে পারবেন। তো দেখেন wp/admin দিয়ে যেভাবে আসলেন সেটা না দিয়ে আপনি যদি ডিরেক্টলি অ্যাডমিন লিখতেন তাহলেও মনে হয় আসবে। একটু দেখেন তো আসে কিনা। এখানে wp টা কাটে দিব। হ্যাঁ wp টা কেটে দেন, এন্টার দেন। প্লাসটাও কাটে দিই। হ্যাঁ সেম আসছে। কিন্তু এই পেজে আসছে, ঠিক আছে। তো wp অ্যাডমিন অথবা অ্যাডমিন যেটাই দেন কাজ করে এখানে আসে। অনেক এখান জায়গায় থেকে আপনার কই যাবো ভাইয়া admin থিমটার কাজ করে জন্য? না। হ্যাঁ, আপনি কি অ্যাড করবেন? প্লাগইন অ্যাড Theme, করবেন না থিম অ্যাড করবেন? থিম পাবেন appearance, HTML এর theme। মধ্যে, হ্যাঁ থিমস এর মধ্যে। আপনার এখানে তিনটা ওয়ার্ডপ্রেস থেকে কারেন্টলি তিনটা দেওয়া আছে, ডিফল্ট থিমটা ভাবে এই দেওয়া তিনটা আছে দেওয়া আর থাকে। বাইরে থেকে যদি দিই এখানে এনে ছাড়ে দিব। অ্যাড নিউ থিমে ক্লিক করবেন, তারপরে আপলোড করার অপশন পাবেন। না, আপলোড করার অপশন পাবেন না, ক্লিক করেন। দেখেন এই যে নিচে কিছু ফিচার দেখাইতেছে, হ্যাঁ এগুলো আছে, এগুলো আপনি এখান থেকে ডিরেক্টলি ইনস্টল করতে পারেন। উপরে যান, আবার আর সার্চও করতে পারেন। আমার ডাউনলোড করা যেটা আছে ওইটা যদি নিয়ে আসতে চাই, একদম উপরে যান, ওই যে আপলোড থিম। আচ্ছা কি ডাউনলোড করা কোনোটা? হ্যাঁ আছে তো একটা। আচ্ছা করেন। এই যেটা জিপ ফাইল আছে। জিপি আপলোড করতে হবে, সিলেক্ট করে। আচ্ছা আগে না এই জিপ ফাইলের মধ্যে যান তো, একটু দেখি কি আছে। না এখান থেকে চুজ করে না, মানে আপনি এক্সপ্লোরার থেকে একটু দেখবো। এই যে ডাবল ক্লিক করে ওপেন করেন তো। আচ্ছা এই দেখেন আসলে দুইটা তিনটা ফাইল এক্সট্রা আছে, একটা ফাইল এক্সট্রা আছে। সো আপনি আসলে এক্সট্রাক্ট করে এইটা আবার একটু ওপেন করেন, মাঝখানে যে ফরেস্ট এটা আবার ওপেন করেন। এই যেটা wp থিম। আচ্ছা সো আপনি ব্যাক করে এসে wp থিম, তো এটা এক্সট্রাক্ট করেন, এই জিনিসটা বাইরে নিয়ে আসেন, এটা এক্সট্রাক্ট করে নিয়ে আসেন। এক্সট্রাক্ট তো অপশনই নেই। এইভাবে এখান থেকে এক্সট্রাক্ট হবে না, ব্যাক এখান থেকে এটা মানে ফাইল ম্যানেজার। ক্লিকের অপশন পাচ্ছেন না? এই যে ভাই হ্যাঁ এটা এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট দেন, এক্সট্রাক্ট অল দেন। ইয়া ইউজ করতে পারেন না, যে এটাকে কি বলে, কি জানো রার উইনরার। হ্যাঁ উইনরার নামে একটা সফটওয়্যার আছে, সেটা যদি ইয়া করেন ইউজ করেন মনে হয় এইটা বের করে নিয়ে আসবো ভাইয়া। এইটা ওইটা বের করে নিয়ে আসতে হবে কিনা, মনে হয় এটা বের করে নিয়ে আসতে হবে না। তাহলে এইটাই তাও ওইটাও বের করে নিয়ে আসতে পারেন। ওখানে আপলোড দিব কোনটা, আমি এই ফাইলটা নাকি আর ভিতরেরটা? একটা দিলে হলো, জিপ করে আপলোড দিতে হবে, এটাই বলতেছি, মানে অ্যাকচুয়ালি ফাইল তো আছে ইয়াতে। আচ্ছা আপনি এটাই আপলোড দিয়ে দেন, আশা করি যে আচ্ছা। এটাই হবে। ফরেস্ট এটা এক্সট্রাক্ট হয়েছে ভাইয়া। আর নিচেরটা দিব না উপরেরটা? এক্সট্রাক্ট হওয়া ফোল্ডারের মধ্যে কি আছে? আরেকটা এক্সট্রাক্ট হওয়া জিপ ফাইল আছে। আচ্ছা এটা দিয়ে দেন। ওয়ার্ড শেষে মেবি মানে জিপ ফাইলটা ইয়া করতে হয়, আপলোড করতে হয়। হ্যাঁ জিপ ফাইল সিলেক্ট তো করছি, এখন কি ইনস্টল নাও? হ্যাঁ ইনস্টল নাও। তো ফাইলটা আপলোড হবে 4-5 মেগাবাইট, আপলোড হয়ে তারপরে ইনস্টল হয়ে যাবে। আপলোডিং তো দেখাচ্ছে না। অটোমেটিক্যালি আপলোড হইতেছে, ব্যাকএন্ডে হয়ে তারপরে একবারে দেখাবে। ইনস্টল হয়ে গেলে কি ভাই আমার হোম পেজটা ডাইরেক্ট চেঞ্জ হয়ে যাবে তাই না? হোম পেজ ডাইরেক্ট চেঞ্জ হয়ে যাবে না, আপনাকে তো থিম ইনস্টল করলেন ঠিক আছে, বাট অ্যাক্টিভ তো করতে হবে, অ্যাক্টিভ করলে তখন আপনার ওটা চেঞ্জ হবে।
এখন আপাতত অ্যাক্টিভ আপনার দেখেন আরো কিন্তু 2-3টা থিম ইনস্টল করা আছে, তো সেগুলা কিন্তু হ্যাঁ এগুলা না এটা এগুলা ইনস্টল, ইনস্টল করা নাই। এটা আছে, এগুলা করা নাই। হ্যাঁ এগুলা করা নাই। তো ওই থিম ইনস্টল করা আছে কোথায়, ওটা অন্য পেজে মানে মানে ইনস্টল থিম পেজে গেলে দেখা যায় যে ইনস্টলের লিস্ট। এই জায়গায় কি আছে ভাইয়া? থিম হ্যাঁ, এই যে কাস্টমাইজ উইজেট। না এই কাস্টমাইজ যেটা মানে থিমের মধ্যে ওইখানে পাবেন, আগেই যায়েন না, চাইলে আবার এই যে আপলোড হচ্ছে আপলোডটা ক্যান্সেল হয়ে যাবে। আচ্ছা ভাইয়া, তাহলে এখন আপনি দেখান, এটা হোক, আমি দেখি। আপলোড হয়ে নিলে তারপরে দেখেন। আচ্ছা। তো থিমটা ইনস্টল করার পরে এই যে এরকম করে আমার লিস্ট দেখাবে অনেকগুলো। ধরেন এখানে নিভি নামে যে থিমটা আছে এটা ওইটাতে সিএসএস মিসিং দেখাচ্ছে। সিএসএস ফাইল মিসিং দেখাইতেছে, তাহলে হ্যাঁ, মনে হয় একবারে প্রথমেরটা দিতে হবে না? প্রথমেরটা না আপনার যে জিপটা আপলোড করতেছেন ওই জিপের মধ্যে আরেকটা ফোল্ডার আছে না, হ্যাঁ হ্যাঁ। সেই ফোল্ডারটাকে বের করে এনে ওইটাকে জিপ করে তারপরে হয়তো আপলোড করতে হতে পারে, আমার মনে হচ্ছে এটা। আচ্ছা, দেখি কি করা যায়। ঠিক আছে, এটা একটু ট্রাই করে দেখেন। আচ্ছা, সো ইনস্টল করার পরে আমার এই যে এইরকম একটা ইয়া দেখাবে যে ইনস্টল করা আছে। কই থেকে দেখবো? অ্যাপিয়ারেন্স এর মধ্যে থিমস এর মধ্যে গেলেই আমাকে ইনস্টল করা যেগুলো আছে সেই থিম গুলার একটা লিস্ট দেখাবে। তো ধরেন আমি এটাকে ইনস্টল করতে চাই, এখানে অ্যাক্টিভেট বাটনটা আছে, সেটাতে ক্লিক করলে আমি দেখতে পারবো। সো অ্যাকচুয়ালি কাজ করতেছে কি না করতেছে এটা একটু দেখতে চাই। আমি ইনকগনিটোতে আমি একটা লোকাল হোস্ট স্ল্যাশ এই পেজটা ওপেন করে রাখছি, আমি থিমটা চেঞ্জ করব, অ্যাক্টিভেট করলাম। অ্যাক্টিভেট হচ্ছে। কি কোনো এরর হয়েছে? না, এটা অ্যাক্টিভ হয়ে গেছে। ঠিক আছে, নিউ থিম অ্যাক্টিভেটেড। ওকে, তাহলে আমি পেজটাকে রিলোড যদি করি, দেখেন আমার কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে পেজের স্ট্রাকচার, তাই না? এখানে ওয়েব এজেন্সি ডেমো 1 এইটা উপরে চলে গেছে, কন্টাক্ট নাও, ব্লগ, পোর্টফোলিও, হোম, সার্চ বার পুরোপুরি অন্যরকম হয়ে গেছে, স্যাম্পল পেজ লেখাগুলো অন্যরকম হয়ে গেছে। আমি যদি হোম পেজে যাই, আমাকে দেখেন এই কিছুক্ষণ আগে দেখতেছিলাম এগুলা ভাঙচুর হয়ে গেছে, কেমন কেমন দেখাইতেছে। এখন কিন্তু এই পেজটা সুন্দর করে দেখতেছে, কারণ কি এই পেজটা আসলে বানানো হয়েছিল এই থিমটা ইউজ করে। তো এই থিমের মধ্যে যে সিএসএস গুলা অথবা স্টাইলিং এ যে গুলা ফিচার গুলা সবকিছু এই থিমের সাথে মিলে গেছে এখন, এই জন্য এটা সুন্দর করে দেখাচ্ছে। কিছুক্ষণ আগে সেটা যেটা ভাঙাচোরা দেখাইতেছিল। আমি যদি আমার পোর্টফোলিও পেজে যাই, এখনো বেশ পোর্টফোলিওটাও সুন্দর করে দেখাইতেছে। তো তাহলে আমরা একটা থিম দিয়ে যদি একটা ওয়েবসাইট বানাই এবং অন্য থিম পরে অ্যাক্টিভেট করি, ওই পেজগুলো তাহলে কিন্তু এইরকম উল্টাপাল্টা দেখাবে। এটা মানে আশা করি বুঝে ফেলছেন এতক্ষণে। এটা নিয়ে নেক্সট আর কিছু বলার নাই। ওকে, তারপরে কি কাজ করব? আমরা হোমে যাই। তো আরেকটা জিনিস দেখতেছিলাম যে ডার্ক মোড অন অফ করা। হ্যাঁ, এটা সব থিমে আছে কিনা আছে, আমার এই থিমে আছে কিনা আছে, এটা আমরা কই থেকে দেখবো? আমি কাস্টমাইজের মধ্যে গেলাম, অ্যাপিয়ারেন্স এর মধ্যে কাস্টমাইজের মধ্যে গেছি। ওটা স্লো কাজ করতেছে কেন? লোকাল হোস্টে যদি এরকম স্লো কাজ করে, কোন একটা সমস্যা তো হয়েছেই।
আচ্ছা দেখেন এখানে দেখাচ্ছে আচ্ছা এই থিমের একটা প্রো ভার্সন আছে, এখানে বলতেছে প্রো ফিচার দেখো। লেআউটের মধ্যে যদি যাই, আমাকে কন্টেন্ট সাইড বার হোম পেজ, ওকে লেআউট থেকে ব্যাক করলাম, হেডার ফুটার কালার ব্যাকগ্রাউন্ড, কালারের মধ্যে আসলে এখানে প্রাইমারি কালার কি থাকবে, সেকেন্ডারি কালার এগুলো দেওয়া আছে। টেক্সটের ডার্ক, টেক্সট ডার্কের ব্যাকগ্রাউন্ড কি হবে, শো কালার সিস্টেম কিভাবে কাজ করে, ব্যাকগ্রাউন্ডে যদি আমি ইমেজ দিয়ে দিতে চাই সিলেক্ট করে দিতে পারবো। মানে কারেন্টলি যে থিমটা দেওয়া আছে সেই থিমে যত কাস্টমাইজেশনের ফিচারের মধ্যে দেওয়া আছে সব এখানে বলা আছে। টাইপোগ্রাফি, বাটন, ফর্ম ফিল, মেনু কাস্টমাইজেশন, উইজেট, অ্যাডিশনাল সিএসএস। উইজেটের মধ্যে কি আছে, সাইড বারটাকে উইজেটের মধ্যে রাখছে, বাট দেখা যাচ্ছে যে আমার ডার্ক মোডে নিয়ে আসার কোনো থিম এখানে নাই, মানে কোনো অপশন এখানে নাই। তো ডার্ক মোডটা তাহলে থিম ওরিয়েন্টেড, যে কোনো থিম সাপোর্ট করবে যে থিমের মধ্যে দেওয়া আছে, এটা ফিচার, একটা থিমের ফিচার হিসেবে বলা যায়। সো আমাদের এর আগে যে থিমটা সাপোর্টেড ছিল সেটার মধ্যে ডার্ক মোড আছে। তো এক এক থিমের মধ্যে এইরকম এক এক রকম ফিচার পাওয়া যাবে। যেমন এইখানে দেখেন যে টাইপোগ্রাফির মধ্যে, টাইপোগ্রাফি না, ফর্ম ফিল্ডের মধ্যে যদি যাই, দেখেন ফর্মের ফিল্ড গুলো কেমন হবে, তাদের বর্ডার প্যাডিং কেমন হবে না হবে, এগুলো সব আমাদের সেট করা যাচ্ছে। ঠিক আছে, এবার আমরা অ্যাক্টিভ থিমটা নেভিয়াসে থেকে চেঞ্জ করে ফেলবো। ইনস্টল থিমের মধ্যে আমাদের কিছুক্ষণ আগে যেটা ছিল না 2021, এটা আবার অ্যাক্টিভ করে ফেলবো। লাইভ লাইভ প্রিভিউ পিকচার্স, ভাই স্ক্রিনটা আটকে গেছে নাকি আপনার? ল্যাগ করতেছে মনে হয়। জি ভাই, আটকে আটকে যাচ্ছে, আবার ঠিক হচ্ছে। ইন্টারনেটের সমস্যার কারণে আমার ইয়েতেও সমস্যা করতেছে। কথা তো ঠিকঠাক শুনতেছেন তাই না? জি ভাই, কথা ক্লিয়ার। জি ভাই কথা ঠিক আছে। ইন্টারনেটের সমস্যা করতেছে একটু একটু, আমিও বুঝতেছি যে সমস্যা হচ্ছে। আচ্ছা, তো থিমটা আমি আবার চেঞ্জ করে ফেলতে চাইলাম, 2021 এটা অ্যাক্টিভেট করে দিচ্ছি। দিয়ে আমার আবার কাস্টমাইজের মধ্যে গেলাম। কাস্টমাইজের মধ্যে দেখেন সাইডের যে মেনুগুলো আছে এগুলো কিন্তু এখন কমে গেছে, আগে বেশি ছিল এখন কমে গেছে। ব্যাকগ্রাউন্ড ইমেজের অপশন আসছে, কালারের মধ্যে ডার্ক মোডটা এখানে চলে আসছে, এখানে ডার্ক মোড অফ, ডার্ক মোড অন অফ এর একটা অপশন আছে, এটা কিন্তু আগে কিছুক্ষণ আগেই ছিল না। তো প্রত্যেকটা থিমেই কাস্টমাইজেশনের জন্য এরকম আলাদা আলাদা ব্যাপার দেওয়া থাকে। ঠিক আছে, তো আমরা সেটার উপর বেস করে আমরা কাস্টমাইজ করতে পারি। তো যে থিম সাপোর্ট করবে না ওই থিমে তো আমরা, মানে যে থিমে ওই ফিচার নাই সেই থিমে তো আমরা ওটা চেঞ্জও করতে পারবো না, এটাই হলো ব্যাপার। যেমন আমরা ওইখান থেকে দেখে আসছিলাম কি উইজেটের মধ্যে এইগুলাই আছে, মেনু সেকশনও আছে, কিন্তু ওইখানে যে সেকশনটা দেখে আসছিলাম ওইটাই এখানে নাই। ওইটাই এখানে নাই, ওইরকম কোনো সেকশনই নাই। অ্যাডিশনাল সিএসএস এটা তো সবগুলোর মধ্যেই থাকে। তো এটা এখানে গেল, এখান থেকে বের হয়ে আসছি। আরো মানে কি কি দেখার আছে সেগুলো দেখবো। তো থিমের ব্যাপারে এটা হালকা করে একটা টাচ দিলাম। আমাদের আসলে থিমের পরে এসে আগে আরো কি কি আছে নেভিগেশন বারে, মানে ড্যাশবোর্ডে কি কি আছে এটা সম্পর্কে একটু ফার্স্টে আইডিয়া নেওয়া দরকার। যেমন ধরেন ফার্স্টে আমি ড্যাশবোর্ডে আসলাম। শামীম ভাই আপনার কি ওটা আপলোড হয়েছে, ইনস্টল হয়েছে? না ভাই, হয় নাই, ওটা চেষ্টা করি নাই, অন্য একটা থিম ট্রাই করলাম। ওটা হয়ে গেছে? না, ওইটা হয় নাই, যে ইনস্টল ছিল ওগুলো একটা অ্যাক্টিভ করলাম, ওইটা পরে দেখবো, এখন যেটা দেখাচ্ছেন এটাই দেখতেছি। ওকে, তো আমি আমার ড্যাশবোর্ডে গেলে আমাকে প্রথমে এরকম কয়েকটা সেকশন দেখাচ্ছে, আপনাদের হয়তো দেখাবে আরো কম বেশি থাকতে পারে। সো ধরেন এখানে ডান দিকে একটা অপশন কুইক ড্রাফট, মানে আপনি ড্রাফট করার জন্য একটা সেকশন রেখে দিয়েছেন, এটাকে আপনি সরাই দিতে চান কোনো কারণে, এটা কিভাবে সরাই দিতে হয়
আপনারা এই যে স্ক্রিন অপশনে যদি যান, দেখেন যে স্ক্রিনে কি কি দেখাইতে পারে। হ্যাঁ, এই ধরেন আমার ওয়েলকাম একটা সেকশন আছে, ওয়ার্ডপ্রেস ইভেন্ট এন্ড নিউজ নামে একটা সেকশন আছে। এখন দেখেন ওয়েলকাম নামে একটা সেকশন চলে আসছে উপরে। থিম পুরোপুরি চেঞ্জ করার কথা বলতেছে, কাস্টমাইজ করার কথা বলতেছে, আমার ফন্ট ফ্রেস চেঞ্জ করার কথা বলতেছে, পেজটাকে দেখতে হবে কিভাবে দেখা যায়, তারপরে উইজেট কি কি আছে ম্যানেজ করব, আমার মেনুগুলো চেঞ্জ করব, কমেন্ট অফ অন করব, আরো অন্যান্য জিনিস শিখতে পারি। এটা এখানে বলছে। ওকে, ডিসমিসে ক্লিক করলাম, এটা চলে গেছে। স্ক্রিন অপশনে গেলাম, ওয়েলকামে থেকে কিন্তু টিক চিহ্নটা উঠে গেছে অটোমেটিকলি। তো পরবর্তীতে আর আমাকে এই ওয়েলকাম পেজটা দেখাবে না। তো ওয়ার্ডপ্রেস ইভেন্ট এন্ড নিউজ এই সেকশনটাও ধরেন আপনার দরকার নাই। ওয়ার্ডপ্রেস নিয়ে কি কি নিউজ, কোন শহরের কি কি নিউজ, এগুলো আমার মাথা ব্যথা নাই। এটা আপনি অফ করে দেবেন, দেখেন অটোমেটিকলি লোড হয়ে গেছে ইন্টারনেট খরচ করে। তো এটা আমার অফ করে দিবেন কিভাবে, এখানে স্ক্রিন অপশন থেকে এটা অফ করে দিলাম, এটা আমাকে দেখাবে না। বাকি যেগুলো আছে এগুলো থাকুক। তো সামারি, আপনার ওয়েবসাইটের ফুল সামারি এখান থেকে দেখতে পারতেছেন। আপনার সাইটের হেলথ স্ট্যাটাস কি অবস্থা এটা চেক করে ওরা একটা আর কি পারফরমেন্স কিভাবে বলে। অ্যাট এ গ্ল্যান্সে আপনার একটা পোস্ট আছে, একটা কমেন্ট আছে, টোটাল ওয়েবসাইটে 12টা পেজ আছে, আপনার ওয়ার্ডপ্রেসে 5.7 চলতেছে, কোন থিম চালু আছে, ওভারভিউ একটা এখান থেকে দেখতে পাচ্ছেন। ধরেন আপনি কোন একটা পোস্ট করতে চান, হ্যাঁ, অথবা কোন একটা পেজ বানাইতে চান, কুইকলি আপনার মাথায় কিছু আসছে, এখানে একটা ড্রাফটে লিখে এখানে একটা লিখে রাখলেন, সেভ ড্রাফটে ক্লিক করলেন, সেটা ড্রাফটে সেভ হয়ে গেছে। ঠিক আছে, এখান থেকে আপনি কুইকলি সেভ করতে পারেন। তো এটা আমরা দেখবো কোথায় গিয়ে সেভ হয়েছে। আবার অ্যাক্টিভিটির মধ্যে দেখেন রিসেন্টলি পাবলিশড হ্যালো ওয়ার্ল্ড নামে একটা পেজ পাবলিশ করা হয়েছে, পোস্ট পাবলিশ করা হয়েছে। এটার মধ্যে রিসেন্টলি কি কমেন্ট আছে এগুলা এখানে দেখাচ্ছে। অ্যাপ্রুভ কতগুলো পোস্টের কমেন্ট, স্প্যাম, ট্র্যাশ, এগুলা আর কি টোটাল একটা ওভারভিউ অ্যাক্টিভিটি এগুলা দেখাইছে। এর মধ্যে আরো উইজেট বিভিন্ন থিম উপর বেস করে এগুলো আমরা নতুন করে অ্যাড করতে পারি নেক্সট পরে। আপডেট সেকশনে যদি যান, আপনার ওয়ার্ডপ্রেস যদি কোনো আপডেট দিতে হয়, অথবা ধরেন আপনার ওয়ার্ডপ্রেসের কোনো থিম আপডেট লাগবে, অথবা প্লাগইন আপডেট লাগবে, অথবা ওয়ার্ডপ্রেস পুরোটাই নিজে গিয়ে আপডেট করা লাগবে, তাহলে এইখান থেকে আপনারা সেই আপডেটের ভার্সনটা পাবেন। আমাকে বলতেছে লেটেস্ট ভার্সন আছে, চাইলে রিইনস্টল করতে পারি, অথবা যদি নতুন ভার্সন থাকতো 24শে মার্চে চেক করা হয়েছে, চেক করতে পারবেন। নতুন ভার্সন থাকতো তাহলে এখান থেকে ইনস্টল করতে পারতাম। প্লাগইনে সব আপডেট, থিমও সব আপ টু ডেট, এগুলা এখান থেকে আপডেট করে ফেলতে পারি। নেক্সট হচ্ছে পোস্টের সেকশন। পোস্ট সেকশনে গেলে কিছুক্ষণ আগেই দেখেন যে আমি একটা হিজিবিজি লিখে রাখছি, ড্রাফট করে রাখছি, এখানে দেখেন সেটা চলে আসছে। তার মানে আমরা কুইকলি একটা কিছু ড্রাফট করলে সেটা পোস্ট হিসেবে এখানে এসে সেভ হয়ে থাকবে। এবং পাবলিশ করা আছে একটা হ্যালো ওয়ার্ল্ড, এটা আমার যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল হয় অটোমেটিকলি নিজে ইনস্টল হয়ে যায়, মানে একটা ডেমো ডাটা আর কি। তো এখানে এটা আমরা চাইলে ডিলিট করে দিতে পারি। ট্র্যাশে দিলেও একবারে ডিলিট হয়ে যায় না, থেকে যায়, এমটি ট্র্যাশ করতে হবে, তাহলে আপনার ইয়ে করে। এই যে দেখেন এখানে দেখা যাচ্ছে ট্র্যাশের মধ্যে একটা আছে, সেখানে গেলে আমরা এটাকে ফেরত নিয়ে আসতে পারবো, রিস্টোর দিলে ফেরত আসবে, যেমন আপনাদের রিসাইকেল বিন কাজ করে সেরকম, অথবা পার্মানেন্টলি আমরা চাইলে ডিলিট করে দিয়ে দিতে পারি। তারপরে পাবলিশ অথবা আরো অনেক আমার পোস্ট থাকতে পারে, সেই পোস্টের ব্যাপারে যাবতীয় এখানে আমাকে দেখাবে যে কি আছে কি না আছে, কতগুলো কমেন্ট আছে, কবে পাবলিশ করা হয়েছে, টোটাল কোন ক্যাটাগরির মধ্যে আছে, অথরকে, এগুলা টোটাল এখানে দেখাবে। এর মধ্যে আমরা বিভিন্ন রকম অপারেশন করতে পারি, এখানে দেখবো সেটা। নতুন পোস্ট অ্যাড করতে পারবো, ক্যাটাগরি আছে, সেই পোস্টটা কোন ক্যাটাগরি, সেই ক্যাটাগরি আমরা তৈরি করতে পারবো। এখন কারেন্টলি আমার এখানে কোনো ক্যাটাগরি নেই, আনক্যাটাগরিজ লেখা, আমরা চাইলে নতুন ক্যাটাগরি তৈরি করতে পারি। সেই ক্যাটাগরির জন্য কোনো একটা স্ল্যাগও ঠিক করে দিতে পারি। এখন বলেন যে স্ল্যাগ জিনিসটা কি, আমাদের যে ইউআরএল দেখা যায় সেটাই অ্যাকচুয়ালি আমাদের স্ল্যাগ। তো ধরেন আপনার ওয়েবসাইটের নাম হচ্ছে ironman.com, তো ironman.com এর পরে স্ল্যাশ দিয়ে ধরেন ironman.com এর পরে মার্ক 40 একটা পেজ আছে। সো মার্ক 40 পেজটা আপনি যখন এই পেজটা নতুন তৈরি করছেন, সেটা হয়তো পেজ নাম্বার 1,
এই হিসাবে সেভ হয়ে আছে। তো আপনি আপনার 1 নাম্বার পেজ না 2 নাম্বার পেজ না 40 নাম্বার পেজ এইভাবে তো দেখাবেন না, আপনি পেজের টাইটেল হিসেবে অথবা হিউম্যান রিডেবল যেটা ওয়ে সেই হিসাবে দেখাইতে চান। সো আপনি মার্ক 40 স্লাগ হিসেবে দিয়ে দিবেন, এটা বলে দিতে পারবেন যে আপনার এই পেজের জন্য স্লাগটা কি হবে। অথবা এই যে এখানে ক্যাটাগরির ক্ষেত্রেও স্লাগটা সেট করে দেওয়া যায়, এই ক্যাটাগরির পোস্টগুলো দেখতে গেলে লোকজন এইরকম ইউআরএল দেখবে। তো আমরা এখান থেকে করতে পারি, যেমন এখানে আমার আনক্যাটাগরি নামে আছে, এটাকে এডিট করে দিলাম। জেনারেল লিখছি, জেনারেল টাইপের স্লাগ হচ্ছে, স্লাগে থাকবে স্লাগেও জেনারেল থাকবে, প্যারেন্ট ক্যাটাগরি কোনো কিছু নাই, ডেসক্রিপশনে কিছু রাখলাম না, আপডেট করে দিলাম। সো এখন আমি আবার আমার যে ওয়েবসাইটের পোস্টগুলো আছে জেনারেল, তারপরে আচ্ছা আমার তো ইয়াটা ভুলে গেছি, হ্যালো ওয়ার্ল্ড পোস্টের মধ্যে গেলাম, ঠিক আছে। এই যে দেখেন আমাকে ক্যাটাগরি কি দেখাইতেছে, ক্যাটাগরি অ্যাজ জেনারেল দেখাইতেছে, ঠিক আছে, ক্যাটাগরি স্ল্যাশ জেনারেল, এই স্লাগের মধ্যে এটা চলে আসছে, জেনারেল ক্যাটাগরি চলে আসছে। সো জেনারেল ক্যাটাগরি যত পোস্ট আছে এখন আমাকে সব এই জায়গায় দেখাইবে। সো স্লাগটা হচ্ছে এইখানে এইভাবে কাজ করে জেনারেল। সো এবং আমি এইখানে ক্যাটাগরিটাও এখানে দেখতে পারবো। আবার যদি আমাদের অ্যাডমিন প্যানেলে যাই দেখতে, যেমন অল পোস্টে গেলাম, গেলে এখন আমাকে দেখাচ্ছে এটা হ্যালো ওয়ার্ল্ডটা কোন ক্যাটাগরির মধ্যে আছে, জেনারেল। সো আপনাদের ওয়েবসাইটের পোস্টগুলো এইভাবে মেইনটেইন করা যেতে পারে। তো পোস্ট তো এইভাবে গেল, পোস্ট কি সব জায়গায় লাগে? পোস্ট হয়তো আপনার সব জায়গায় লাগবে না। যেমন আপনার একটা বিজনেস প্রোফাইল পোর্টফোলিও সাইট, সেখানে তো আর আপনি পোস্ট করতে যাচ্ছেন না নতুন নতুন পোস্ট, শুধুমাত্র উপরে অ্যাপিয়ারেন্স ওইখানে শুধু পেজ থাকবে। পেজ এবং পোস্টের মধ্যে পার্থক্য হচ্ছে এইটা, যে একটা পেজ থাকবে, পেজের মধ্যে বিভিন্ন এলিমেন্ট অ্যাড করে করে দিবেন। আর পোস্টের মধ্যে কি কি থাকে, ধরেন একটা নতুন পোস্ট তৈরি করতে যাই, পোস্টেরও মানে এক্স্যাক্টলি আমাদের পেজেও যেরকম থাকে পোস্টের মধ্যেও এরকম করে আমরা অনেক এলিমেন্ট অ্যাড করতে পারি, ব্লকের মধ্যে অনেক এলিমেন্ট অ্যাড করতে পারি। সো দেখেন কারেন্টলি আমার পোস্টের লিংকটা কি, wordpress/p=103, এটা হচ্ছে 103 নাম্বার কিছু একটা বোঝাইছে। তো আপনি এখানে টাইটেল দিবেন একটা, পোস্ট টাইটেল, পোস্টের ব্যাপারে কিছু লিখবেন, হ্যালো দিস ইজ আ পোস্ট, ঠিক আছে। ওকে, এটা আমরা ধরেন আচ্ছা এখানে পাবলিশ এবং সেভ ড্রাফট এগুলোর ব্যাপার আছে। ধরেন আপনি ভবিষ্যতের জন্য রেখে দিলেন, এই পর্যন্ত কাজ করছেন, পরে এটার বাকি কাজ করবেন, ড্রাফটে রেখে দিবেন। ওকে, ড্রাফটে অটোমেটিকলি সেভ হয়ে যায় কিছুক্ষণ পর পর, এবং এখান থেকে চাইলে আপনি পাবলিশও করে দিতে পারবেন। আচ্ছা ড্রাফটে রাখলাম, ধর প্রিভিউ করতে পারবেন, প্রিভিউ ইন নিউ ট্যাব, নতুন আরেকটা ট্যাবে আমি এটা দেখতেছি যে কেমন দেখা যায়। এই যে আমার উপরে টাইটেল যেভাবে আসার কথা এই থিমে আসছে, আমার পোস্টের টাইটেলটা উপরে এত বড় করে দেখাইছে, এই থিমের ক্যাটাগরি এটা। এখানে হ্যালো ডিয়ার দিস ইজ এ পোস্ট, কবে পাবলিশ করা হয়েছে এই ডিটেইলসটা দেখাইছে। তো পোস্টগুলো হবে এইরকম। তো এখানে অনেক বড় কিছু থাকতে পারে, পোস্টের মধ্যে আপনি কি কি অ্যাড করতে পারেন, যেমন ধরেন দিস ইজ এ পোস্ট লিখলাম, তারপরে আমি এখান থেকে প্লাস আইকন থেকে ধরেন আপনার এই পোস্টের মধ্যে আপনি একটা ছবি অ্যাড করে দিতে চাচ্ছেন। আমার ছবির মধ্যে কোন কোন সেকশন আছে, মিডিয়া, লাইব্রেরি, ইউআরএল থেকে অ্যাড করার অপশন আছে, আপলোড করার অপশন আছে। নতুন ফাইল আপলোড করবেন অথবা মিডিয়া লাইব্রেরি ইউজ করলে আগে যেসব ফাইল আপলোড করছেন সেগুলো এখানে দেখতে পাবেন। তো আমার একটা ফাইল আপলোড করা আছে,
তো অল্টারনেটিভ টেক্সট এখানে বসাইতে পারবেন, ক্যাপশন, ডেসক্রিপশন এগুলো দিতে পারবেন। আমি ডেসক্রিপশন, অল্টারনেটিভ টেক্সট এটাও পেস্ট করে দিই, এটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, এটা দিয়ে আমি জাস্ট সিলেক্ট করে দিলাম, আমাদের ফাইল ইউআরএল এটা দেওয়া, সিলেক্ট করে দিলাম। তো আমার ছবিটা এখানে চলে আসছে। ঠিক আছে, এর টাইটেল নিচে যে ডেসক্রিপশন হিসেবে মানে এই ছবিটার কি ক্যাটাগরি আমরা সেট করে দিছি, এটাকে নিচে কি বলে, টাইটেল লিখো, ছবির টাইটেল কি, এটা এখানে চলে আসছে। তো এটা ডিফল্ট একটা স্টাইল আসছে, এটা আমরা চেঞ্জ করে দিতে পারি। ডিফল্ট এইভাবে ফুল স্ক্রিনে দেখাবে, অথবা ফ্রেম হিসেবে এরকম চলে আসলো, বর্ডার হিসেবে সাইডে একটু করে বর্ডার আসছে, এরকম করে আমরা দিতেছি। ডিফল্ট স্টাইল আমার রাউন্ডেড ছিল বলে এরকম দেওয়া আছে। ঠিক আছে, এটা ইমেজের সেটিং এখান থেকেও আমরা চেঞ্জ করে দিতে পারি, হাইট উইথ চেঞ্জ করে দিতে পারি, ছোট 50%, 75%, 100% এরকম করে বানাই দিলাম। তাহলে পোস্টের যতটুকু কন্টেন্ট সে মানে ফুল যতটুকু জায়গা নেওয়ার কথা দুই পাশ থেকে ততটুকু জায়গা নিয়ে রাখছে। তো ধরেন ওটা আমরা রাখলাম না, ব্লকে এটা বর্ডার না, এটা ফ্রেম হিসেবেই দিলাম এবং 50% দিয়ে রাখলাম। তারপর এটাকে সেন্টারে পাঠিয়ে দিব, অথবা সেন্টারে আমার দুই পাশ থেকে মাঝখানে থাকবে। তারপরে আর কি কি করা যায়, ও ফুল উইথ দিয়ে দিলে দেখেন পুরা স্ক্রিনের পুরোপুরি জায়গা নিয়ে রাখছে। তো এরকম মানে অনেক ব্যাপার এখানে আছে। হোয়াইট উইথ মানে দুইটা ছবি যদি পাশাপাশি সেট করতে যাই, বুঝি নাই ভাই। দুইটা ছবি যদি পাশাপাশি সেট করতে চাই, হ্যাঁ, দুইটা ছবি পাশাপাশিও নেওয়া যাবে, এটা দেখাই দিয়েছি, দেখাবো। তো ধরেন এটাকে আমি অ্যালাইন সেন্টারে রাখলাম এবং এইভাবেই থাকলো। ঠিক আছে, সো দিস ইজ আ পোস্ট। এখন ধরেন এটাকে সেভ করি, অটো সেভ, অটোমেটিকলি সেভ হয়, পাবলিশ করে দিই। হ্যাঁ, এটা বলতেছে যে তুমি কি সত্যি পাবলিশ করতে চাও, এরকম নানান কথাবার্তা জিজ্ঞাসা করতেছে। আমি ফার্স্টে ক্যান্সেল করলাম, করার পরে আমি কি করতে চাই দেখেন, ইউআরএল এর স্লাগ। তো কিছুক্ষণ আগে আমি যখন প্রথমে শুরু করছিলাম লিখতে, তখন আমার স্লাগ কিন্তু দেখাইছিল 100 কত যেন, তাই না? মনে আছে কি আপনাদের 100 কত? তো এখন আমার ইউআরএল স্লাগ কোনটা চেঞ্জ হয়ে গেছে, এইখানে আমি যা লিখে রাখছি সেই অনুযায়ী আমাকে এখানে স্লাগ দেখাইতেছে। এখানে আমি পোস্ট টাইটেল বাদ দিয়ে এটা আমি লিখে দিলাম। আমার পোস্ট টাইটেল কিন্তু এখনই চেঞ্জ হয়ে যায়নি। ঠিক আছে, সেভ ড্রাফট। পিছনে কেকা আপা আছে নাকি? আমি তো লক্ষ্যই করি নাই। এই যে রান্না মজার জিনিস লক্ষ্য করি নাই, আমি এখন দেখলাম। আচ্ছা, ও আচ্ছা, এই কেকা আপা অ্যাভেঞ্জারের জন্য রান্না বান্না করতেছে এবং ওরা অনেক দুঃখের সাথে বসে বসে খাচ্ছে। যাই হোক, আমাদের ইউআরএল স্ল্যাগটা কিছুক্ষণ আগে এরকম ছিল, আমরা চাইলে এটা চেঞ্জ করে দিতে পারি। দেখেন আমাদের লিঙ্কটা তখন কি হবে, কত তারিখে পোস্ট করছিস তারপরে কেকা লেখা আসছে। ঠিক আছে, অথবা কেকা আপা দিয়ে দিলাম, অথবা ডিরেক্টলি এরকম ড্যাশ দিয়ে দিলাম, যেটা আমরা লিঙ্ক বানাইতে চাই। ইউআরএল স্ল্যাগটা এই লিংকে যদি যাই, হ্যাঁ স্ক্রিনটা আটকে গেছে মনে হয়। হ্যাঁ আটকে গেছে। আচ্ছা, না হয় আপনারা একটু ওয়েট করেন, আমি ইন্টারনেট সমস্যা করতেছে, তো রাউটারটা একবার অফ অন করে নিয়েছি। আচ্ছা, রাউটার অফ অন করার ব্যাপারে
আপনাদের ইন্টারনেটের সমস্যা হলে আপনারা যদি প্রোভাইডারে ফোন দেন, তারা কি এই কথাটা মানে তাদের জি ভাই, প্রথম মাঝে মাঝে বলে যে রাউটারটা রিস্টার্ট দেন। প্রথম সলিউশন হচ্ছে এটা যে ভাই রাউটারটা অফ অন করে অন করে। এটাও বলে দেয় যে রিস্টার্ট দিতে যায়, রিসেট দেন না। আচ্ছা ঠিক আছে, তো প্রথম সলিউশন হচ্ছে রাউটার অফ অন করা। এটা কাজ করে, অনেক সময় আসলে কাজ করে, বাট সব সময় আবার ধরেন সার্ভিস প্রোভাইডারের আসলে সার্ভিসই খারাপ। সেখানে আমি একটা কোম্পানি ডেল্টা ইনফো কমন ছিল নাম, তো তার ফোন করে মানে একবার তাকে ফোন করতে, তো ফোন করে যে সার্ভিস করে, সো যেদিন আমি ফোন করছি ওদিন আসলে রাতে, অনেক রাতে আমি ডিস্টার্ব